কে হত্যা করে। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, আজকে 9 মে এই দিন ডক্টর ওয়াজেদ মৃত্যুবরণ করে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। জাতিপিতা চেয়েছিলেন এই দেশটাকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবেন। মাত্র 3 বছর 7 মাসেই একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং একটি প্রদেশ তাকে রাষ্ট্রে উন্নীত করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে যুদ্ধের সেই ভয়াবহতা কাটিয়ে উঠে স্বল্প সময়ের মধ্যে 3 বছর 7 মাসের মধ্যেই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেন। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং তাদের ভাগ্য পরিবর্তনের ব্যাপক কর্মসূচি তিনি হাতে নেন, যা বাস্তবায়িত করতে যদি পারতেন, তা যদি বাস্তবায়িত হতো তাহলে বাংলাদেশ স্বাধীনতার 10 বছরের মধ্যেই উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠত। আমাদের দুর্ভাগ্য, 15 আগস্টে জাতির পিতাকে হত্যার পর আমরা দেখেছি এদেশে কি রক্তাক্ত অবস্থা। শুধু যে জাতির পিতাকে হত্যা করেছে তা না, 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে গ্রেপ্তার, তাদের উপর অমানবিক অত্যাচার। সেনাবাহিনীতে একের পর এক কূ হতে থাকে। হাজার হাজার সেনা অফিসার সৈনিকদের বলতে গেলে বিনা বিচারে বা বিচারের নামে প্রহসন করে তাদের হত্যা করা হয়, ফাঁসি দেওয়া হয়, ফায়ারিং স্কোয়াডে মারা হয়, লাশ গুম করে ফেলা হয়। সেনাবাহিনী, বিমান বাহিনীর শত শত হাজার হাজার অফিসার সৈনিকদের এইভাবে মারা হয়। এখনও তাদের স্বজনরা সেই গুম হয়ে যাওয়া তাদের আপনজনকে খুঁজে বেড়াচ্ছে। প্রায় 18-19টা কূ হয়েছিল সেই সময়। সেনা ছাউনিতে বিধবার কান্না, সন্তানহারা পিতামাতার কান্না, পিতাহারা সন্তানের কান্নায় আকাশ বাতাস ভারী ছিল। মাননীয় স্পিকার, এই ছিল বাংলাদেশের অবস্থা, যেখানে জাতির পিতা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন স্বল্পোন্নত দেশে। সেই 75 সালের ঘটনার পর থেকে যারা ক্ষমতা এসেছিল, সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। জনগণের কোনো ভোটের অধিকারও ছিল না, বরং স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন তাদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল, তাদের মুক্তি দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল। তারাই এই প্রধানমন্ত্রী অথবা উপদেষ্টা অথবা মন্ত্রী মর্যাদা পেয়েছিল। জাতির পিতার হত্যাকারী তাদের যাতে বিচার না হয়, ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের হাত থেকে তাদের মুক্ত করা হয়েছিল এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল, বিভিন্ন বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। সেখানে কোনো আইনের শাসন ছিল না। এই ছিল বাংলাদেশের অবস্থা। আমাদের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়, কতজনকে মেরে লাশ পর্যন্ত গুম করে ফেলে। যে দেশটা এদেশের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরটাকে সারা দিয়ে অস্ত্র তুলে নিয়ে বিজয় অর্জন করে দেশের মানুষের মাথা উঁচু করেছিল, সেই দেশের মানুষের মাথা হেট হয়ে গিয়েছিল আন্তর্জাতিকভাবে। বাংলাদেশ দুর্ভিক্ষের দেশ, ভিক্ষুকের দেশ, বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে মানুষ চিনতে শুরু করেছিল। সেই বিজয়ী জাতি হিসেবে যে বিশ্ব দরবারে একটা সম্মান, সে সম্মান হারিয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমার ছোট বোন আমার রেহানা আর আমি বিদেশে ছিলাম, আমার স্বামীর কর্মস্থলে আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাচ্চা খুব কষ্টের। 81 সালে আমি ফিরে আসার সুযোগ পাই। সেখানেও বাধা ছিল অনেক, সকল প্রতিকূলতা ভেঙে আমি চলে এসেছিলাম। সমগ্র বাংলাদেশ আমি ঘুরি, মানুষের অবস্থা আমি নিজের চোখে দেখেছি। প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের মাথাপিছু আয় জাতির পিতা যেখানে রেখে গেছে ওইটুকুই, তারপরে একটু বাড়েনি বরং কমেছে। দেশের কোনো উন্নতি তেমন ছিল না।
ক্ষমতাসীনরা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কিছু মানুষ এলিট শ্রেণী তৈরি করে। আজকে যে কথায় আসে ঋণখেলাপি, এই ঋণখেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনও পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। তারপরে আমাদের প্রচেষ্টা আছে। মাননীয় স্পিকার, আজকে অনেকে গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের প্রবক্তা হয়ে গেছে কেউ কেউ। আমার প্রশ্ন, যারা এখন গণতন্ত্র চিল্লায়, তাদের জন্মটা কি গণতন্ত্রের মধ্যে দিয়ে হয়েছে, না ওই রক্তাক্ত হাতে যারা ক্ষমতা দখল করেছিল সেই সেনা কর্মকর্তাদের পকেট থেকে বের হওয়া রাজনৈতিক দল, যারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছিল? হ্যাঁ না ভোট, হ্যাঁ বাক্স আছে, না বাক্স নাই, 100% উপরে ভোট, এরপরে রাষ্ট্রপতি নামে প্রহসনের ভোট, সেই 77 সালে, 79 সালে নির্বাচন, তখন জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও ওই পকেটে বের হওয়া দলটাই তাকে জেতানোর জন্য, অর্থাৎ 2/3 মেজরিটি না পেলে সংবিধান সংশোধন করা যায় না। জনগণের ভোট চুরি করে 2/3 মেজরিটি নিয়ে সেই সংসদ তৈরি হয়েছিল। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া, সেটাও তো সেই জিয়ার আমল থেকেই শুরু। এবং এরপরে আমরা দেখেছি 81 সালে রাষ্ট্রপতি নির্বাচন, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী জেনারেল এরশাদ সেনাপ্রধান ঘোষণা দিলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী তার প্রার্থী। সেই নির্বাচনেও কারচুপি এবং যেভাবে সন্ত্রাস এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার। 86 সালে নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে। ভোটের রেজাল্ট বন্ধ করে রাখা হলো 48 ঘন্টা, তারপর ঘোষণা দেওয়া হলো। কিন্তু সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জিতে আসে, সে জিততে দেওয়া হয়নি। কাজে এইভাবেও কিন্তু এদেশের নির্বাচন, এরপর আবার 88 সালে রাষ্ট্রপতি নির্বাচন, এক ভোটার বিহীন নির্বাচন এরশাদ সাহেব করে বসলেন। কাজে নির্বাচনগুলি নিয়ে যে ছিনিমিনি খেলা এবং জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এর বিপরীতে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য আমরাই আন্দোলন করেছি, আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে। তারপরে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এরপরে আমরা দেখি 96 সালে 15 ফেব্রুয়ারি আর এক নির্বাচন খালেদা জিয়া করল। সে নির্বাচনে ভোটার নাই, তারপরেও অনেক চেষ্টা করে বলা হয়েছে 22% ভোট পড়েছিল, 3-4%-এর বেশি ভোট হয়নি, এটা ঠিক। সেনাবাহিনী ছাড়া বাংলাদেশে দিয়ে সেই নির্বাচনের প্রহসন করলো। সে নির্বাচন ঠেকাতে পারেনি। 88 নির্বাচন যেমন জেনারেল এরশাদ ঠেকাতে পারেনি, খালেদা জিয়াও 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারেনি। 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 30 মার্চ খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে আন্দোলনের পদত্যাগে বাধ্য হয়েছে ভোট চুরির অপরাধে। ভোট চুরির অপরাধে তাকে বিদায় দেওয়া হয়েছে, এটা হলো বাস্তবতা। এরপর নির্বাচনে আমরা 12 জুন নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা সরকার আসি। এই 12 জুন নির্বাচন ঠেকাতে যেও আবার একটা কু করার চেষ্টা করা হয়েছিল, যদিও সেটা আমাদের কোনো সমর্থন পায়নি, বরং সেটাকে বাধা দিয়েছিলাম আমি, যার জন্য নির্বাচনটা হয়েছিল, আমরা ক্ষমতা আসতে পেরেছিলাম। 96 সালে এসেই আমরা জনগণের জন্য কল্যাণে কাজ করি। আজকে বিদ্যুৎ নিয়ে কথা হয়, তখন বিদ্যুৎ ছিল মাত্র 1600 মেগাওয়াট। বিদ্যুতের জন্য হাহাকার। কানসাটে বিদ্যুৎ চেয়ে আন্দোলন করেছিল বলে খালেদা জিয়া গুলি করে মানুষ হত্যা করল। সেই বিদ্যুতের দাবিতে বিএনপির এক নেতা এই ঢাকায় বিদ্যুৎ আর পানি মানুষ পায় না, বিএনপির এক এমপিকে দিল ধাওয়া, তার নামই হয়ে গেল দৌড় সালাউদ্দিন। তো এই হলো দেশের অবস্থা।
এখানেই তারা রেখে গেছে। আমরা 96 সালে এসে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সাক্ষরতা হার 45%। দেশের মানুষের কোনো কিছুই ছিল না, তারা করেনি। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ প্রথম গণতন্ত্রের স্বাদ পায় এবং তাদের আর্থসামাজিক উন্নয়ন যে সরকার করতে পারে এটা প্রথম উপলব্ধি করে আওয়ামী লীগ যখন সরকারে আসে। এটা হলো বাস্তবতা। 2001 সালে নির্বাচন, মাননীয় স্পিকার, আমার কাছে প্রস্তাব ছিল গ্যাস বিক্রি করতে হবে। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় যাব, আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমার পক্ষে তো দেশ বাঁচা সম্ভব নয়। আমি রাজি হইনি, আর রাজি হইনি বলেই আমি কিন্তু ক্ষমতা আসতে পারিনি। কিন্তু সেই নির্বাচনে কি হয়েছিল? 1 অক্টোবর নির্বাচনের আগে থেকে অত্যাচার আমাদের নেতাকর্মীদের উপর। 3-4 দিন আগে থেকে কেউ ঘরে থাকতে পারেনি, এমনকি নির্বাচিত চেয়ারম্যানও না। নির্বাচিত চেয়ারম্যানকে সেনাবাহিনীর গাড়িতে দড়ি দিয়ে বেঁধে সব জায়গায় ঘোরানো হয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। সেই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলো খালেদা জিয়া। জনগণের ভোট না পেয়ে ক্ষমতা আসলে সে যে কি ভয়ঙ্কর হয় তা তো আমরা জানি। ঠিক 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশে গণহত্যা চালিয়েছে, তারা সেইভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করেছে। মা মেয়ে একসাথে, 6 বছরের আজুফা, গরিবের মেয়ে, তার বাবা নৌকায় ভোট দিয়েছে দেখে বিএনপির ক্যাডাররা ওই ছোট্ট শিশুটিকে ব্লেড দিয়ে তার স্ত্রী অঙ্গ কেটে তাকে গ্যাং রেপ করেছিল। ঠিক এরকম বহু ঘটনা বাংলাদেশে তখন ঘটেছিল। মহিমা আত্মহত্যা করেছিল, রুমাকে ধরে নিয়ে যেতে গিয়েছিল, সে আত্মহত্যা করেছিল। ফাহিমা আত্মহত্যা করেছিল। সেই গাফারা বেদানাকে মামলা করতে পারেনি। সিরাজগঞ্জে পূর্ণিমা মামলা করেছিল, তাকে গ্যাং রেপ করেছিল বলে, সেই জন্য তার বাবা মা ওই এলাকায় থাকতে পারেনি। আমাদের মকসুদপুরে ফাতেমা, তাকে ওখান থেকে ধরে নিয়ে মাগুরায় নিয়ে এসে তাকে গ্যাং রেপ করে, তার ট্রমা হয়ে গেছিল। সে মানুষ দেখলে চিৎকার করতো। আমি নিজে তাকে সিআরপিতে রেখে চিকিৎসা করেছিলাম, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। প্রায় লাখখানেক মহিলা 2 দিন সদ্য প্রসূত, তাকে পর্যন্ত 25,000 মানুষ আমার কোটালীপাড়া আশ্রয় নিয়েছিল, থাকতে পারে না অন্য কোথাও। এই ছিল দেশের অবস্থা। এই হলো গণতন্ত্র। এই গণতন্ত্র তারা দিয়েছিল। 2001 থেকে 6 পর্যন্ত এই তাণ্ডব তাদের চলে। বাংলাদেশ কি অর্জন করেছে? বেরবেরা বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, দুর্নীতিতে 1 নম্বর দেশ। বাংলা ভাই, সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলা প্রতিনিয়ত। একই দিনে 63 জেলায় বোমা, 500 জায়গায় বোমা ফুটল। জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, এই তো ছিল নিত্য নৈমিত্তিক। তারপরে নির্বাচন, 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করে তারা নির্বাচন করার পদক্ষেপ নিল। সকলে নির্বাচন বয়কট করেছিল, কতজন আনকন্টেস্টেড ঘোষণাও হয়েছিল। কিন্তু তাদের দুঃশাসনে এবং জনগণ অতিষ্ঠ হয়ে আন্দোলন করে, এবং তাদের এই দুঃশাসনের ফলেই দেশে এমার্জেন্সি আসে। এবং 2007 সালে সেই এমার্জেন্সি সরকার, যদিও সে সরকার খালেদা জিয়ারই প্রিয় ব্যক্তিত্ব ছিল, যেমন ইয়াজউদ্দিন সাহেব তার রাষ্ট্রপতি ফখরুদ্দিন সাহেবকে নিয়ে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিল, সেখান থেকে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীতে 9 জন সেনা অফিসার ডিগিয়ে মঈনুদ্দিনকে বানানো হয়েছিল সেনাপ্রধান। তো তাদেরই সরকার আসলো। কথা ছিল ইলেকশন দেবে, তারাও আস্তে আস্তে ক্ষমতায় বসারই একটা প্রচেষ্টা করতো। আমি তার প্রতিবাদ করেছিলাম, সাথে সাথে আমি গ্রেপ্তারও হয়েছিলাম। যদিও আমি যখন বিদেশে ছিলাম, আমার ছেলের বউ অপারেশন হয়েছিল, ছোট বাচ্চা, আমি তাকে দেখতে গিয়েছিলাম, তার সেবা করতে গিয়েছিলাম। সেই আমার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল, তাকে দেখতে গিয়েছিলাম। আমাকে আসতে দেবে না দেশে, আমার বিরুদ্ধে মার্ডার কেস দিয়েছে। যখন আমি শুনলাম যে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিয়েছে, আমার মেয়েকে আমার দেখতে যাওয়ার কথা ছিল, আমি তাকে দেখে এসেছিলাম, আবার যাব, আমি যাইনি। আমি জয়ের বউ একটু সুস্থ হয়েছে,
আমি ফিরে এসেছি দেশে, দেশে ফিরে আসার চেষ্টা করলাম, আমাকে আসতে দেবে না, আমাকে বলা হলো না আসার জন্য। তারপরে তো আমি জোর করে ফিরে এসেছি, আমাকে ভয় দেওয়া হয়েছিল যে আমাকে মেরে ফেলে দেবে। এই মে মাসে 81 সালে 17ই মে ফিরেছিলাম, আর ওই সময় 7ই মে। আমি 7ই মে আসি, তার কারণ আমাদের আহসানুল্লাহ মাস্টার, যিনি আমাদের শ্রমিক নেতা এবং আওয়ামী লীগের নেতা এবং সংসদ সদস্য ছিলেন, তাকে নির্মমভাবে হত্যা করেছিল ওই বিএনপি। আমি বলছিলাম আমি 7ই মে পৌঁছাবো, যাতে তার অন্তত তার শোক সভায় যোগদান করতে পারি, কিন্তু সেটাও করতে পারিনি। এমন একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। আমি আহসানুল্লাহ মাস্টারকেও আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু এই বিএনপির আমলে কিবরিয়া সাহেব আমার অর্থমন্ত্রী, তাকে তারা হত্যা করে। আমাদের মঞ্জুরুল ইমাম সাহেব, আমাদের মমতাজ, নাটোরের কত নাম বলবো মাননীয় স্পিকার। কাজে এই অবস্থার মধ্য দিয়ে 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে যখন ইলেকশন করতে যায়, এমার্জেন্সি ঘোষণা দেয়, সেই ইলেকশন বাতিল হয়ে যায়। আমাকে গ্রেপ্তার করা হয়, যাও, এরপরে আবার খালেদা জিয়াকেও পরে গ্রেপ্তার করে। মাননীয় স্পিকার, কখনো থেমে থাকিনি। যাও, আমার একটাই দাবি ছিল ইলেকশন, 2008-এ নির্বাচন হয়। আজকে বিএনপি 2014 সালে ইলেকশন করেনি। কেন করেনি? তার কারণ তারা ইলেকশন বন্ধ করার জন্য 13 সাল থেকে অগ্নিসন্ত্রাস শুরু করে। তার কারণ 2008-এর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল মাত্র, বিএনপি আর জামাত জোট, তাদের 20 দলীয় ঐক্য জোট পেয়েছিল মাত্র 30টা সিট, আর আমরা মহাজোট মিলে সব পাই, বা আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পায়। ওই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন তুলতে পারেনি। ও নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা হলো বাস্তবতা। তাহলে বিএনপি কেন মাত্র 30টা সিট পেল? তাহলে তারা এখন কি করে বলে যে ইলেকশন করবে না, বা ইলেকশন হয় না, বা ইলেকশন নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে? তারা তো করেনি, এই জন্য তারা জানে যে ইলেকশন করলে জনগণ তাদের ভোট দেবে না। কারণ ওই 2001 থেকে 2006-এর ক্ষত মানুষের মন থেকে মুছে যায়নি, বা জিয়াউর রহমান সে অপকর্ম মুছে যায়নি। কাজে সেই ইলেকশন ঠেকাতে যে অগ্নিসন্ত্রাস করে মানুষ মারা, পুলিশ হত্যা করা, আবার এবার 2023 আপনারা দেখেছেন যে চিফ জাস্টিসের বাড়িও রেহাই পায় না, সাংবাদিকরাও রেহাই পায়নি। তবে চিফ জাস্টিসের বাড়ি না, চিফ জাস্টিসের চেম্বারের দরজায় লাথি মারাও বিএনপির অভ্যাস আছে, সেটাও তারা করেছিল। সাংবাদিকদের খালি পিটানো না, প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদেরকেও পিটিয়েছে, সে রেকর্ডও আছে। মানে অপকর্মের কোনো কিছু বাদ নেই। তারা যখন এখন নানা প্রশ্ন ওঠে, তো আমার সেই প্রশ্ন করতে হয় যে নিজেদের আয়নায় চেহারাটা দেখা উচিত। মাননীয় স্পিকার, 8-এর নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করি। এরপর জনগণ বারবার ভোট দিয়েছে, আমরা সরকারি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আজকে উন্নয়ন হচ্ছে। আমরা যেমন 8 সালের নির্বাচনে আমাদের ঘোষণা ছিল রূপকল্প 2021, ডিজিটাল বাংলাদেশ, আমরা তা বাস্তবায়ন করেছি। জনগণের কাছে যা ওয়াদা দিই আমরা দিয়েছি। খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা, মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দারিদ্র্য বিমোচন করা থেকে শুরু করে আমরা কিন্তু একের পর এক সাফল্য দেখাতে সক্ষম হয়েছি। এটা যতই বলেন, আজকে যেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আজকে তো 16,000 মেগাওয়াটের উপরে আমরা উৎপাদন করতে পারি। সে স্বাক্ষর তো রেখেছি। হ্যাঁ, তারা প্রশ্ন উঠান বিশেষ আইন কেন করলাম। বিশেষ আইন এই জন্য করেছি, আমি তো ব্যক্তি খাতে সব উন্মুক্ত করে দিয়েছি, আর ব্যক্তি খাতে উন্মুক্ত করে দিলে পরে সেখানে তো নতুন আইন করেই করতে হবে। আর আমি যদি দ্রুত বিদ্যুৎ উৎপাদন করতে চাই, তা শুধু সরকার দিয়ে করলে তো হবে না, আর ব্যক্তি খাত দিতেই হবে। আর ব্যক্তি খাত না দিলে তো কর্মসংস্থানও বাড়ে না। পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান,
একটা দেশ দেখান। এই ক্যাপাসিটি চার্জ বলে বলে সব চিৎকার, এটা বলে চিৎকার, ওটা বলে চিৎকার। বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি, বরং বেসরকারি খাতে প্রথম বিদ্যুৎ কেন্দ্র করেছিল সামিত খুলনায়। তারা ওই বিদ্যুৎ কেন্দ্র সম্পন্ন করতে দেরি করেছিল। যে কদিন দেরি করছে প্রতিদিন $10,000 করে তাদের ফাইন দিতে হয়েছে, আর সেই ফাইন আমি আদায় করেছি। দায় মুক্তি আমরা দেই না, এটা মাথায় রাখতে হবে। কাজে ওই আইনে দায় মুক্তির কোনো ধারাও নেই, কিছুই নেই। দায় মুক্তি কি, কেউ যেন মামলা করতে না পারে, আর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিতে না পারে, আমার কাজ বন্ধ করতে না পারে। কারণ একটা দেশের উন্নয়ন করতে হলে সবথেকে বেশি প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ দেওয়া। আমি যদি বিদ্যুৎ দিতে পারি, কর্মসংস্থান সেখানে এমনি তৈরি হয়। খাদ্য নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, সেগুলিও আমরা যেমন করেছি, ডিজিটাল বাংলাদেশ করেছি, সাথে সাথে এই ব্যবস্থাও করেছি। আজকে আপনারা দেখেন, হ্যাঁ, পদ্মা সেতু যখন করতে গিয়েছি সেখানে বাধা পেয়েছি, নিজের অর্থে পদ্মা সেতু করেছি। পদ্মায় রেল লাইন কেন করলাম? এটা নাকি প্রয়োজনই নাই। আজকে পদ্মা সেতু রেল লাইন আমরা ঢাকা থেকে ওই রেল লাইন দিয়ে খুলনা হয়ে মংলা পোর্ট পর্যন্ত পৌঁছাবে, সেইভাবে প্ল্যান করা হয়েছে। এটার প্রয়োজন নাই যারা বলে, তারা কি, তাদেরকে কি বলবো অর্বাচীন ছাড়া? রূপপুর বিদ্যুৎ কেন্দ্র কেন করলাম এত টাকা খরচ করে? ওর কি প্রয়োজন ছিল? নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে সব থেকে মানে ক্লাইমেট ফ্রেন্ডলি, কোনো দূষণ নাই। পৃথিবীর বহু দেশে এই পাওয়ার প্ল্যান্ট, সেই 62 সাল থেকে এই পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা। পাকিস্তানিরা আমাদের ধোঁকা দিয়েছিল, 2টা পাওয়ার প্ল্যান্ট করবে বলে 2টাই নিয়ে গেল পাকিস্তানে, আর আমাদের সেই জমি পড়েছিল। আজকে আমরা সেখানে সেই পাওয়ার প্ল্যান্টে আজকে বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করেছি, এবং এই বিদ্যুৎ কেন্দ্র সব থেকে ভালো বিদ্যুৎ আমরা পাবো, এবং আমরা সেখানে আরও একটা করব। আমি আরও একটা করবো, ইতিমধ্যে আমি কথা বলেছি, ওখানে আবার আরেকটা হবে। সেই সাথে সাথে আরও কি আরও কত প্রশ্ন আসে দেখি, বক্তৃতা দিয়ে যাচ্ছেন। আমি মাননীয় স্পিকার, আমাদের একটা টেলিভিশন ছিল, একটা রেডিও ছিল, আমি সব উন্মুক্ত করে দিয়েছি। কেন দিয়েছি আমার কর্মসংস্থান হবে সেই জন্য, এবং সেটা হয়েছে। কিন্তু সেখানে সবাই কথা বলছে, তো সারাদিন কথা বলে যদি বলে কথা বলতে দেয়া হয় না, তো এর কি জবাব আছে? আজকে এখানে কেউ কেউ এরকম প্রশ্ন উঠান যে হ্যাঁ, যা ভালো কাজ করবেন, মেট্রো রেল এর কি প্রয়োজন ছিল? 3,000 কোটি টাকা দিয়েই তো যানজট মুক্ত হতো। আজকে মানে প্রতি ঘন্টায় 60,000 মানুষ চলতে পারে এই মেট্রো রেলে, উত্তরা থেকে সেই বাংলাদেশ ব্যাংক পর্যন্ত, এরপর ওটা কমলাপুর স্টেশন পর্যন্ত যাবে। 6 থেকে 7 লক্ষ মানুষ যাতায়াত করতে পারবে দিনে। এটা যারা চড়ছে তারা এর সুফলটা পাচ্ছে, আর যারা এটা নিয়ে প্রশ্ন তুলেছিল তারা লজ্জা পাচ্ছে কিনা তা আমি জানি না, লজ্জা পাচ্ছে কিনা তা আমি জানি না। মাননীয় স্পিকার, আমরা বিদ্যুৎ কেন্দ্র বহুমুখী করছি। এখানে সোলার প্যানেল হচ্ছে, বায়ু থেকে বাতাস থেকে উৎপাদিত বিদ্যুৎ আমরা শুরু করেছি কেবল। আমাদের গ্রিন এনার্জি দরকার, আবার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছি। বহুমুখী করতে হচ্ছে, যেখানে যতটুকু আমরা পাচ্ছি, তেল ভিত্তিক, গ্যাস ভিত্তিক সবই করা হচ্ছে। কেন? আমরা মানুষকে দিতে চাই। আজকে ঘরে ঘরে বিদ্যুৎ আমরা দিয়েছি। হ্যাঁ, লোডশেডিং, যে প্রচণ্ড গরম সেখানে লোডশেডিং হয়েছে, আমরা সেটা স্বীকার করি, কিন্তু কৃষকের তারা যেন সেচটা পায় সেখানে কিন্তু ভর্তুকি দেওয়া হয়, কাজে সেখানে কোনো অভাব হয়নি, আমরা সেটা ব্যবস্থা রেখেছি। আর হ্যাঁ, আমি এটা আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে বলছিলাম যে 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। বাড়িতে লিফট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়।
আর কৃষকের আর অভাব হবে না। এখন তো সেটাই করবে। এটা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে বলছিলাম, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই, ওইখানেই লোডশেডিং দিতে হবে। কেউ কেউ প্রশ্ন হয় যে বাংলাদেশের রাস্তা বানাতে এত খরচ কেন? এদের বাংলাদেশের মাটি সম্পর্কে কোনো ধারণাই নেই, মাটির সাথে এদের কোনো সম্পর্কই নাই। আমাদের মাটি এটা একটা বদ্বীপ, আমাদের মাটি দোআঁশলা মাটি, যাকে বলে জোয়া মাটি। এই মাটি নরম মাটি, এখানে যে কোনো কিছু করতে গেলে ওই যেন তেন করে বানালে তো 2 দিন পরে সে রাস্তা থাকে না। সেখানে একেবারে মাটির থেকে তুলে আধুনিক প্রযুক্তি দিয়ে আমরা এখন রাস্তা তৈরি করছি। রাস্তা যখন চলেন তখন দেখেন না, তো খরচ তো লাগবেই। যেখানে শক্ত মাটি সেখানে অত খরচ হয় না, কিন্তু এখানে নরম মাটি বলে আমাদের খরচ বেশি হয়। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই। কিন্তু আমরা 15 বছরে যে পরিমাণ কাজ করতে পেরেছি, ওই 21 বছর আর তারপরে ওই 8 বছর, এই 29 বছরে কি কেউ কাজ করতে পেরেছে? পারে নাই, পারবেও না। কারণ প্রজেক্ট দিয়েই তো আগে টাকা খাওয়া, আর আমরা প্রজেক্ট শেষ করে ছাড়ি, ওখানে টাকা খাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো বাস্তবতা। কারণ ওয়ার্ল্ড ব্যাংক চ্যালেঞ্জ দিয়েছিল না, সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করেছি না, প্রমাণ করতে পেরেছে। হ্যাঁ, কিছু জিনিস আপনারা তৈরি করে রেখে গেছেন, সেই জিয়ার আমল থেকে, ওই যে বললাম না কালচার একটা তৈরি করে রেখেছেন, সেটা তো কিছু আছে, সেখান থেকেও যেভাবে উত্তরণ ঘটানো যায় সে চেষ্টাও আমাদের আছে। আমাদের চেষ্টাই হচ্ছে দেশকে উন্নত করা। আজকে বিচার বিভাগ প্রশাসন বিভাগকে আলাদা করা হয়েছে। মামলার জট হওয়ার আরেকটা কারণও আছে। আগে কিছু কিছু মামলা ছোটোখাটো সেগুলি ডিসির অফিসেই সম্পন্ন হয়ে যেত, কিন্তু এরপরে এটা মাজদার হোসেন মামলা করে বিচার বিভাগ থেকে আলাদা করা। বিচার বিভাগ থেকে আলাদা করা এটা তো আমরা করেছি এবং করবো, এটা আমাদের ছিলই, কিন্তু সেটা করতে গেলে কাজটা ভাগ করে নেওয়া দরকার ছিল, যথাযথভাবে হওয়া উচিত ছিল। যাই হোক, এখন মামলার রায় হয়ে গেছে, মামলার জট সৃষ্টি। তারপরেও কোভিড-19 সময় আমি তখন ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করে দিলাম, অনলাইনের জন্য বিচারগুলি হয় যাতে মামলাগুলি তাড়াতাড়ি শেষ হয়। কিন্তু তখন যে জটটা হয়েছে সে জট ছাড়ানোর সময় লাগবে। আমরা বিচারক নিয়োগ দিচ্ছি, নতুন নতুন আদালত ভবন করে দিচ্ছি, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। বিচার বিভাগ আর্থিকভাবে দায়বদ্ধ ছিল, আর্থিকভাবে সংযুক্ত ছিল প্রধানমন্ত্রী দপ্তরে, সেখান থেকে সেটা আলাদা করে তাদেরকে সম্পূর্ণ আর্থিক সক্ষমতা দিয়েছি, সম্পূর্ণভাবে আমরা তাদেরকে স্বাধীন করে দিয়েছি। কাজেই সেখানে মামলাগুলি যাতে দ্রুত হয় সেই চেষ্টা আমাদের রয়েছে, এটা করে যাচ্ছি আমরা। কিন্তু ওইভাবে যদি কিছু মামলা আগে থেকে শেষ করে দেওয়া যেত তাহলে আর এত যানজট হতো না, কিংবা মামলা জট হতো না, এটা আমি বিশ্বাস করি। তারপরেও আমরা প্রযুক্তি ব্যবহারের দিকে নজর দিচ্ছি। মাননীয় স্পিকার, আমরা আমাদের দেশের মানুষের কল্যাণে কাজ করি, উন্নয়নের কথা অনেক বলেছি, এখন আর বলতে চাই শুধু এটুকু বলবো যে কাজগুলো আমরা করেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, সেটাকে স্বীকার করেন। কিন্তু প্রত্যেকটা কাজকে যদি প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে করা হয়, হ্যাঁ, তাতে কি করতে পারেন? জনগণের কাছ থেকে কিন্তু আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা শক্তি হচ্ছে জনগণ, তাদের শক্তি নিয়েই আমি চলি। সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি। কাজে ওই আস্থা বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল, আর এই সম্বল নিয়েই আমি চলি। এই জন্য আমি কাউকে পরোয়া করি না, যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে আমি কাউকে পরোয়া করি না। হ্যাঁ, আমি জানি আমার বাবার সাথেও একই জিনিস হয়েছে, তার নামে যতগুলি কাজ তিনি করে গেছেন মাত্র 3.5 বছরের মধ্যে, সংবিধান দেওয়া থেকে শুরু হয়ে এমন কোনো জায়গা সেক্টর নাই যেখানে ভিত্তিটা তিনি তৈরি করে দেন নাই। তারপরেও তার সমালোচনা, তার বিরুদ্ধে নানা কথা লেখা, অনেক কিছু করে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। যখন পায়নি তাকে হত্যা করা হয়েছে, আর আমাকে তো হত্যার জন্য বারবার চেষ্টাই করা হয়েছে, কিন্তু আমি তো বেঁচেই গেছি। সেটাও আমার জনগণের বা দলের লোকরা সবসময় আমাকে একেবারে ঘিরে রেখেছে এবং নিজেরা জীবন দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। আমি এখন জনগণের জন্যই কাজ করে যেতে চাচ্ছি এবং কাজ করে যাচ্ছি। আজকে আমাদের লক্ষ্য ছিল 2021, সেটাকে আমরা লক্ষ্য রেখে এই কোভিড-19 অতিমারি সব কিছু অতিক্রম করেও আজ
বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। হ্যাঁ, মানুষের কিছু কষ্ট, বিশেষ করে সীমিত আয়ের, যেহেতু মুদ্রাস্ফীতি বেড়েছে, সে ক্ষেত্রে আমরা পারিবারিক কার্ড দিয়েছি। প্রায় 1 কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। চাল, ডাল, তেল, চিনি স্বল্প মূল্যে পায়, সেখানে ভর্তুকি দিচ্ছি। আমরা ছেলে মেয়েদের বিনামূল্যে বই দিচ্ছি। শিক্ষার ব্যবস্থা আমরা ব্যাপকভাবে করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কর্মসংস্থান যাতে আরও বাড়ে, গ্রাম পর্যায়ে কর্মসংস্থান তার ব্যবস্থা আমরা নিচ্ছি। ভূমিহীনদের ঘর করে দিচ্ছি। এখন 21টা জেলা, 334টা উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, যার জন্য অতি দারিদ্রের হার আজকে কমে 25.1 থেকে 5.6 ভাগে নেমেছে। ইনশাআল্লাহ ওই 5.6 ভাগও এদেশে কোনো অতি দরিদ্র থাকবে না। দারিদ্রের হার আমরা সেই 41 ভাগ থেকে 18.7 ভাগে এসেছে। যদি কোভিড না হতো, ইউক্রেন যুদ্ধ না হতো, স্যাংশন না হতো, এই মুদ্রাস্ফীতি না হতো, আমরা কিন্তু এটাও কমিয়ে ফেলতে পারতাম। তারপর আমাদের লক্ষ্য আছে, আমরা ইনশাল্লাহ সামনে কমাবো। মুদ্রাস্ফীতির জন্য একটু যে কষ্টটা হচ্ছে, তার জন্য একটাই কাজ করতে হবে, সকলকে উৎপাদন বাড়াতে হবে। নিজের কোনো অনাবাদি জমি থাকবে না, সমস্ত অনাবাদি জমি সকলকে চাষ করতে হবে। নিজের উৎপাদন বাড়িয়ে আমাদের স্বাবলম্বী হতে হবে, সেটাই আমাদের লক্ষ্য। সেই সাথে সাথে আরেকটা কাজ আমরা করেছি, সার্বজনীন পেনশন স্কিম। আমাদের যারা বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সাংবাদিকরা আছে, বা যারা সরকারি চাকরি করে না বা নিজেরা কাজ করে খায়, তাদের যেন ভবিষ্যৎটা নিরাপদ থাকে, তারা যেন যখন কর্মক্ষীণ হবে বা বয়স্ক হবে, তারা যেন সেখান থেকে পেনশনটা পায়, সেই ব্যবস্থা আমরা করেছি। যারা একেবারে নিম্নবিত্ত, তাদের জন্য সমতা একটা স্লট, যেখানে সে যদি 500 টাকা দেয়, তাহলে সরকার থেকে আমি 500 টাকা দেব, দিয়ে তার জন্য 1000 টাকা হবে, এবং এইভাবে তার জন্য অন্তত 20 বছর বা 30 বছর পরে সেখান থেকে সে পেনশন নিতে পারবে। একেবারে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, প্রবাসী, উচ্চবিত্ত সকলের জন্য এই সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছি। এটা করা মানে আপনার নিজেকে একটা সুরক্ষা করা, সেই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছি। আমরা কিন্তু মানুষের কল্যাণে কি করণীয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করি। যাই আমি আজকে আর বেশি সময় নিচ্ছি না, প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেল। আমি শুধু এটুকুই বলবো যে দেশের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। ভোট করবেন সবাই, আর কথায় কথায় ব্যঙ্গ করবেন আর প্রশ্ন তুলবেন, তার প্রশ্ন তোলার আগে নিজেরা কি করেছেন, কোন দল করেন, সেই দলের জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে তাদের অপকর্মগুলি একটু চিন্তা করে নেবেন, সেটাই আমরা চাই। আমি মাননীয় স্পিকার, আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় স্পিকার আপনাকে। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের উপনেতা, ডেপুটি স্পিকার, এবং আমাদের বিশেষ করে যারা কাজ করেছেন। আমি এটা বোধহয় পড়ে দিচ্ছি, তাহলে ভালো হবে সবার জন্য। আমাদের সংসদ পরিচালনায় ডেপুটি স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ, হুইপবৃন্দ, সকল মাননীয় সংসদ সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানাই, বিরোধী দলের উপনেতা ও বিরোধী দলের চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতিমণ্ডলীর সদস্যকে, আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ কর্মচারীবৃন্দ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এবং ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ, টেলিফোন বিভাগ, নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে, জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ বাংলাদেশ, বাংলাদেশ টেলিভিশন, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেল সহ সকল গণমাধ্যম, সাংবাদিক কর্মী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বেশি দূর না, আবার কয়েকদিন পরে আমাদের দেখা হবে, আমাদের বাজেট সেশন শুরু হবে। এবারে বাজেটও সুষ্ঠুভাবে আমরা দিতে পারবো, বাজেটও আমরা প্রণয়ন করছি। কাজেই আমি দেশবাসীর সেই সহযোগিতা চাই, এবং এটুকু বলবো যে খরায় কষ্ট পেয়েছে সবাই রোদে, তবে জুন মাসে আবার গরম দেখা দিতে পারে,
এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে আবার রোদ হবে, আবার গরম হবে। সবাই নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটাই আমি আহ্বান করব। কারণ নিজেরটা নিজেরই করে নিতে হবে, যাতে এই রোদে যেন ক্ষতিগ্রস্ত না হয়। আর আমাদের মাননীয় সংসদ সদস্য সবাইকে আমি ধন্যবাদ জানাই, যার যার এলাকায় যে মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের জন্য কাজ করবেন। মাননীয় স্পিকার, আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সংসদ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছেড়ে যাব। আবার দেখা হবে। ধন্যবাদ সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সমাপনী বক্তব্যের জন্য। মাননীয় সদস্যবৃন্দ, আমরা এখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক 30শে এপ্রিল 1972 তারিখ